আমি তো মাঝে মাঝে ভাবি পশ্চিমবঙ্গটা বিজেপি চালাচ্ছে না তৃণমূল চালাচ্ছে। বিদ্রোহী তৃণমূল না ধান্দাবাজ তৃণমূল, যিনি একসময় বালিশ চাটতেন এখন তৃণমূল নেতারা তার পেছন চাটছে আর কি। 5 বছর পরে আজকে আমরা এমন একটা বিরোধী দলনেতাকে দেখছি যে মুখ্যমন্ত্রী ছাড়া এক পা নড়তে পারছেন না। এ করবে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেন কংগ্রেস খালি খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলে টেনে আনবে, তাতে কংগ্রেসের কী লাভ? আর একটা হয়েছে বেহায়া দল সিপিএম বলে, এমন বেহায়া এরা, মানুষের থেকে এতবার প্রত্যাখ্যিত হওয়ার পরেও চলে যাচ্ছে মানুষের কাছে মানুষের ভালো করতে। এদের মতো বেহায়া কেউ রাজনীতিতে আছে বলুন? তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, কিন্তু তুমি যদি গরিব হও তোমাকে রাস্তায় বসতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি একদম দেখলাম ডামাডোল চলছে, দল পরিবর্তনের খেলা তো চলছেই, একজন এ দলে একজন সে দলে। গতকালের খবর আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কংগ্রেস জোট করতে পারে। কি বুঝছো, খেলাটা ঠিক কোন দিকে? না, আমি সত্যি বলতে আমার যেটা মনে হয় সেটা একদমই ভুল খবর। এটা কংগ্রেসের দিক থেকে এরকম কোনো আবেদন করা হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এবং দেখো, একটা হয় না, একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কেন কংগ্রেস খালি খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলে টেনে আনবে, তাতে কংগ্রেসের কী লাভ হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু লাভ হতে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুনর্জীবন ফিরে পেতে পারেন, মানে নিজে ফিরতে পারে, নিজের ওই ভাইপোকেও একটা ফেরাতে পারেন, কিন্তু এতে কংগ্রেসের কী লাভ হবে? কংগ্রেসের যে কর্মীগুলো সৎ নিষ্ঠার সাথে তারা তাদের রাজনীতিটা বাংলার মাটিতে করছিল, এখন তো তাদের উপর মানুষ ডিম ছড়া শুরু করবে। তারা যে সততা নিয়ে রাজনীতি করতো সেই জায়গাটা তো আর ওরা পাবে না। সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ওরা রাজনীতি করবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কংগ্রেসকে একসময় ভেঙেছিল। নিশ্চয়ই আমার মনে হয় যে রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী তারা অনেক বিচক্ষণ মানুষ, তারা খুব ভালো করে জানেন কাদেরকে দলে নিলে দল বাঁচবে বা কাদেরকে দলে নিলে দলটা শেষ হয়ে যাবে। সেই ফাঁদে অন্তত রাহুল গান্ধীরা পড়বে বলে মনে হয় না। এবং যদি এটা সত্যি হয়, যদি তোমার কথায় মেনে নিচ্ছি, যদি সত্যি হয়, তাহলে আমি মনে করব কংগ্রেসের শেষের শুরু এদিক দিয়ে। মানে ও বলে না, যার মাথায় দিদির হাত তার উপর ডিমের আঘাত। ঠিক আছে, এখন যদি কংগ্রেস যদি নিজের শেষ দেখতে চায় তাহলে ওয়েলকাম, তাদের আমরা স্বাগত জানাই যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিক, এবং পশ্চিমবঙ্গে শুধু দুটো রাজনৈতিক দলই বেঁচে থাকবে, তাহলে সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম। যেভাবে আমরা দেখলাম যে রাহুল গান্ধী একদম সরাসরি বললেন যে 2026 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়কাল, তারপর উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কি হতে পারে যে ইন্ডিয়া জোটের দিকে তিনি ভাবছেন বা লোকসভাকে কেন্দ্র করে তিনি কিছু ভাবছেন? হ্যাঁ, হতে পারেন, সেটা ওনার ভাবনা চিন্তার মধ্যে আসতে পারেন। উনি হয়তো নিজে প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা ওনার মনে হতে পারে, কিন্তু তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রধানমন্ত্রী হবে না। যে নিজের রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেন না তিনি তো আর প্রধানমন্ত্রী হবেন না। বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিজের রাজ্যে নিজের এলাকার মধ্যে ডিম খান, তিনি তো আর প্রধানমন্ত্রী হচ্ছেন না। তো রাহুল গান্ধী যদি এটা বলে থাকেন, তিনি নিশ্চয়ই তার নিজের রাজনীতি থেকে ওটা বলেছেন, তার নিজের কংগ্রেসের উপর ভরসা আছে বলে কথাটা বলেছেন, বা নরেন্দ্র মোদী গোটা দেশের মধ্যে এমন কিছু কার্যকলাপ করছেন যার জন্য উনি ওটা মনে করেছেন যে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। কিন্তু তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে আনলেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারবেন, না হলে হতে পারবেন না, এটাও সত্যি নয়। আপনাদের দলের আরেকজন প্রাক্তন নেতা বলবো আমি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সাব দল খুললেন বলা চলে, যে বিদ্রোহী তৃণমূল। এটা কিভাবে? বিদ্রোহী কথাটা ওটা ধান্দাবাজ তৃণমূল, বিদ্রোহী তৃণমূল না, ধান্দাবাজ তৃণমূল। কী বলবো, যিনি একসময় বালিশ চাটতেন এখন তৃণমূল নেতারা তার পেছন চাটছে আর কি। মানে এভাবেই দেখছি জিনিসটা। এখন একটা বিরোধী দলনেতা, রাজ্যে বিরোধী দলনেতা কে হবে সেটাও ঠিক করে দিচ্ছে শাসক দল। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে বিরোধী দলনেতা কে হবে। একটা বিরোধী দলনেতা সে মুখ্যমন্ত্রীর গ্যারেজের নিচে দাঁড়িয়ে আছে, কখন একবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে, তার সাথে একবার গোপন বৈঠক করতে পারবো। আমি বলছি 5 বছর আগে আমি শুভেন্দু অধিকারীর হাজার সমালোচনা করি, হ্যাঁ, আমি বিজেপির সমালোচনা করি, আমি বারবার তোমাদের চ্যানেলে হোক বা বিভিন্ন আমার নিজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পেয়েছি কেন্দ্রীয় বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিংয়ের কথা বলেছি, কিন্তু এটা কোনোদিন অস্বীকার করিনি যে পশ্চিমবঙ্গের বিজেপি সৎভাবে ওরা কিন্তু চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে চলে যাক, এবং তাতে শুভেন্দু অধিকারীর ভূমিকা একটা বড় ছিল। উনি গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে বেড়াতেন, একটা দিনও ছুটি নিতেন না। সেই লড়াইটা উনি করেছেন বিরোধী দলনেতা হিসেবে। আজ 5 বছর পরে আজকে আমরা এমন একটা বিরোধী দলনেতাকে দেখছি যে মুখ্যমন্ত্রী ছাড়া এক পা নড়তে পারছেন না। এ করবে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন গো, শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে পারবে? শুভেন্দু অধিকারীর ভুল ধরতে পারবে? আমার মনে হয় যে তার পেছন ছাড়া ঘুরতে পারছে না, গিয়ে বৈঠক করছে। আর বলিহারি শুভেন্দু অধিকারীকে, যিনি ক্ষমতায় আসার পর একটা শপথ বাক্য পড়ার পরে প্রথম একটা সভা থেকে বললেন, আমি জানি জাভেদ খানের ছেলের এ রাজ্যের বুকে কলকাতার উপর 90টা সম্পত্তি আছে।
আর তারপরে পরের দিন সেই জাভেদ খানকে নিয়ে ঋতব্রতর হাত ধরে গিয়ে মিটিং করছে। এরা হয়ে গেছে এখন ভালো তৃণমূল, এখন দেব ভালো তৃণমূল, এখন কাকুলি ঘোষ দস্তিদার, যিনি ওই শুভেন্দু অধিকারীর নারদাতুতো বোন, একসাথে নারদায় ভিডিওতে দেখা গেছে, এখন উনি আর চোর নন। এখন এই শতাব্দী রায়, যাকে রোজভ্যালি কাণ্ডের সাথে একসাথে যোগ করা হয়, তিনি আর চোর নন। দেব আর গরুচোর নন। সায়নী আর চাকরি চোর নন। যে জুন মালিয়া কাল অব্দি ডিজে বাজানোর কথা বলেছিলেন, তিনিও এখন ভালো তৃণমূল। এখন ফিরাদ হাকিম, ওই খলিলুর রহমান, যারা সাংসদরা আছেন, তারা আর কেউ জেহাদি নন, তারা এখন রাতারাতি রামসেবক হয়ে গেছেন, সবাই এখন ভালো তৃণমূল। আচ্ছা, এতজন যদি ভালো তৃণমূলই ছিল, তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন করার দরকারটাই কী ছিল? আপনি খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেককে বের করে দিতেন, আপনি চলে আসতেন নেতা হয়ে, যেমন এখন ঋতব্রত নেতা হয়ে গেছে, আপনি চলে আসতেন দল ভাঙিয়ে নেতা হয়ে, আপনি ভোটে জিতে দেখাতে পারতেন। সবাই যদি ভালো তৃণমূল হয়, মানুষ দেখছে। দেখুন, যারা পশ্চিমবঙ্গে তৃণমূলকে ঠেকানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিল আর বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল, এই দু রকমের মানুষই দেখছে দিনের শেষে কিন্তু তারা একে অপরের শেষে মিলে গেছে। আজকে একটা বিরোধী দল, তার কাজ ছিল যেখানে রাজ্যে রাজ্যে হকার উচ্ছেদ হচ্ছে, লোকের বাড়ি ভাঙা হচ্ছে উচ্ছেদের নামে বেআইনিভাবে, মানে কারোকে আমি নিজে স্পটে গেছি যেখানে 10 মিনিটের নোটিশ দিয়ে, মাঝরাত্রে 10 মিনিটের নোটিশ দিয়ে সেখানে বাচ্চা ঘুমাচ্ছে, বৃদ্ধ বাবা মা ঘুমাচ্ছে, তাদেরকে রাতারাতি রাত 1টার সময় ঘর থেকে বের করে সেই ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আজকে বিরোধী দল হয়ে তৃণমূল কংগ্রেসের উচিত ছিল সেই রাস্তায় দাঁড়ানো। সায়নী ঘোষ যাদবপুরের এমপি, যাদবপুর স্টেশনে সেদিন রাত্রে ওনার পৌঁছে যাওয়া উচিত ছিল। আর একটা হয়েছে বেহায়া দল সিপিএম বলে, এমন বেহায়া এরা, ভোটের দিন হেরে গেল, এতবার হারছে। যাদবপুরে হারলো, 2-3বার সৃজন ভট্টাচার্য হারলো, শতরূপ ঘোষরা হারলো, মীনাক্ষীরা হারলো, তারপরেও মানুষের থেকে এতবার প্রত্যাখ্যিত হওয়ার পরেও চলে যাচ্ছে মানুষের কাছে মানুষের ভালো করতে। এদের মতো বেহায়া কেউ রাজনীতিতে আছে বলুন? আর সায়নী ঘোষদের দেখুন, তারা দিল্লিতে বসে মানে মানুষের জন্য কাজ না করতে পারলে ছটফট করছে, ওরা নিঃশ্বাস আটকে যাচ্ছে ওদের। মনে রাখবেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে, আমার আপনার জন্য নয়, ছটকে যাচ্ছে ওরা। এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এবং মানুষ বিচার করবে। দেখুন, একটা সময় আসবে, যেমন তৃণমূলকে মানুষ সরিয়ে দিয়েছে, মানুষ সব দেখে, মানুষ হয়তো একটু সময় নেয়, বুঝতে সময় নেয়, কিন্তু সবটাই মানুষ মনে রাখবে। তৃণমূল কংগ্রেসকেও যেমন এই দৃশ্যগুলো দেখেছিল, যারা তৃণমূল কংগ্রেসের থেকে মানে একটু রেহাই পাবে বলে বিজেপিকে বেছে নিয়েছিল, তারা যদি দিনের শেষে দেখে এই বিজেপিটাই পুরো একটা তৃণমূলের বি টিম হয়ে গেছে। এই হয় না, কলেজে একটা রিইউনিয়ন হয়, বা আমরা যখন স্কুল বন্ধুরা একসাথে মিলে সবাই গেট টুগেদার করি, এটা হচ্ছে তৃণমূলের একটা গেট টুগেদার, যেখানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, বাকি পুরনো তৃণমূল, নতুন তৃণমূল সবাই মিলেমিশে একাকার। আমি তো মাঝে মাঝে ভাবি, পশ্চিমবঙ্গটা বিজেপি চালাচ্ছে না তৃণমূল চালাচ্ছে? সবাই তো তৃণমূল, কে তৃণমূল নয় বলো তো? রুদ্রনীল ঘোষ থেকে সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, তাপস রায়, আজকে তো দেব, ফিরাদ হাকিম চলে আসছে, কালকে তো মদন মিত্র চলে আসবে, পরশু কুণাল ঘোষ চলে আসবে, জুন মালিয়া, সায়নী ঘোষ, আর কি বাকি আছে দলটায়? বিজেপির কতজন ওই দলটায় আছে, আর তৃণমূলের কতজন ওই দলটায় আছে? এইটা কি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চেয়েছিল? তাদেরকে ওটা বিচার করতে হবে। এরপর যদি ভবিষ্যতে কখনো যখন বিধানসভা ভোটে প্রত্যাবর্তন দরকার পড়ে, সিপিআইএম কতটা তখন প্রভাব ফেলবে? আমার মনে হয় কি করা উচিত সিপিআইএমের? তখন কিছু করা উচিত না। যেভাবে বেহায়ার মতো রাস্তায় পড়ে আছে, সেরকম বেহায়ার মতো রাস্তায় পড়ে থাকুক, এর বাইরে তো কিছু করা উচিত বলে আমার মনে হয় না। মানে কিছু তো প্রভাব পড়বে, ফলতায় তো আমরা তা দেখেছি। যখন তৃণমূল কংগ্রেস বলে কিছু ছিল না ফলতা উপনির্বাচনে, তখন আমরা দেখেছি কিভাবে 30% উপরে ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এসছে। এবং এরকম যদি হতে থাকে, বিজেপির যে নেতারা, যারা সৎভাবে বিজেপিকে ভালোবেসে ভোটটা দিয়েছিল তৃণমূল থেকে রেহাই পাওয়ার জন্য, আরে এই দেখুন, আজকে দু একটা চুনোপুটিকে দেখিয়ে সকাল বিকাল আপনি ঘুম থেকে উঠবেন, একবার করে ফেসবুক রিফ্রেশ করবেন, একটা কাউন্সিলর জেলে ঢুকে যাচ্ছে, একটা পাড়ার কোন একটা নেতা জেলে ঢুকে যাচ্ছে, যারা হয়তো 50 লাখ টাকা 1 কোটি টাকার দুর্নীতি করেছিল তারা জেলে ঢুকছে। আরে তাদের মাথাগুলোকে তারা দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করছে। যাদের উচিত ছিল ঘন্টার পর ঘন্টা সিবিআই ইডির অফিসে কাটানো, তারা এখন মুখ্যমন্ত্রীর সাথে বসে ঘন্টার পর ঘন্টা বৈঠক করছে। এই মুখ্যমন্ত্রী তো কিছুদিন আগে, কিছু মাস আগে বলতো যে কি মীনাক্ষী সদরূপদের জ্যাঠা সীতারাম ইয়েচুরি, তারা দিল্লিতে বসে দোস্তি করছে আর বাংলায় এসে কুস্তি করছে। আজকে দেখুন পুরো জিনিসটা উল্টে গেছে। দিল্লিতে গিয়ে কাদের সাথে, শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে তার সাথে দোস্তি করছে, আর বাংলায় এসে নাটক করছে তৃণমূলের সাথে লড়াই। আর এই যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, ভেবেছিল এরা বিজেপিকে আটকাবে, ভাবুন এই ঋতব্রতরা বিজেপিকে আটকাবে, এদেরকে আপনারা ভরসা করে ভোট দিয়েছিলেন। আপনাদের মানুষ তার বিকল্প অটোমেটিক বেছে নেবে। মানুষকে এটা কোনো বলার দরকার নেই। মানুষ রাজনৈতিক দলের কাজ দেখে,
তারা বিকল্প তারা ঠিক বুঝে নেবে। না, আমরা যেমন দেখলাম যে বিভিন্ন মুসলিম সম্প্রদায় এলাকাগুলিতে তৃণমূল কিন্তু ভোট পেয়েছে। তো আমরা মূলত জানি যে সাধারণ মানুষ এটি বলে থাকেন যে মুসলিম সম্প্রদায়ের ভোট তৃণমূল পায় এবং হিন্দু সম্প্রদায়ের ভোট বিজেপি পায়। তো এই যে একটা গণ্ডি হয়ে গিয়েছিল, সেইখানটা সিপিআইএম কীভাবে দেখবে? কারণ যদি 5 বছর বা 10 বছর পর পরিবর্তন দরকার পড়ে, তখন এই হিন্দুত্ববাদী থেকে কীভাবে বেরোবে সিপিআইএম? না, এইভাবে কারোর মধ্যে থেকে হিন্দুত্ববাদী বলে কিছু হয় না। কেউ যদি সৎ হিন্দু হন, তারা কেন সিপিএমকে ভোট দেবে না? কেউ যদি নিষ্ঠার সাথে তার মুসলিম ধর্মটাকে পালন করে, তারা কেন সিপিএমকে কোনো জায়গায় বাধা দিয়েছে যে আপনি আপনার ধর্মটা পালন করতে পারবেন না? বিজেপি যেভাবে হিন্দু 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 নিয়ে খেলছে, এই কোথাও কি মনে হয় সিপিএম আস্তে আস্তে বিজেপি খেলুক না, মানে তাতে দেখো ভোটের আগে অবধি এই বিজেপি হিন্দুদের কিভাবে মাথা ব্রেন ওয়াশ করিয়েছিল যে বাংলাদেশি রোহিঙ্গারা তারা দেশ ছাড়া করে দেবো, তাদেরকে পথে বসাবো ইত্যাদি ইত্যাদি। যাও তুমি যাদবপুরে হকার উচ্ছেদ হচ্ছে, লোকের বাড়ি ভাঙছে, যাও কতগুলো হিন্দু পরিবার, আমি প্রত্যেকটা বাড়ি গিয়ে দেখে এসেছি, তাদের বাড়ির দেওয়ালে হয় কালী ঠাকুরের মূর্তি, নয় লোকনাথ বাবার মূর্তি। এরাও তো হিন্দু, এরাও তো মানে হিন্দু ধর্মে বিশ্বাস করেই হয়তো বিজেপিকে ভোট দিয়েছিল। মনে করেছিল বিজেপিরাই আমাকে বাঁচাতে পারবে মুসলিমদের কাছ থেকে, মুসলিমকে টাইট করতে পারবে। আজ এনারা রাস্তায় বসছে, ওরা মাথা চাপড়াচ্ছে যে কাদেরকে আনলাম। ওই ঘরে বলে না, ঘরের টিকটিকিকে সরাতে গিয়ে ঘরে গোসাপকে ঢুকিয়ে দিয়েছি। এটা তো হিন্দুরাই এখন বলছে। রিয়ালাইজ করবে, আরও সময় যত বাড়বে, সবে তো 1 মাস হলো, তাতেই এই অবস্থা। রিয়ালাইজ করবে। আজকে যাও শিয়ালদায় 90% যারা হকার উচ্ছেদ হয়েছে, 90% তারা হিন্দু। আজকে গরু যে হঠাৎ করে ঈদের যে একটা নোটিফিকেশান তৈরি হলো যে কি গরু জবাই করা যাবে না, 14 বছরের নিচে গরু জবাই করা যাবে না। একটা গরু 3-4 বছরের পরে সে কী হয়ে যায়, মানে অ্যাডাল্ট হয়ে যায়, তাকে খাওয়ার যোগ্য হয়ে যায়। আবার একটা গরু ধরো 6 মাস সে দুধ দেয়, 6 মাস তাকে বসে বসে তাকে শুধু খাওয়াতে হয়, তার পিছনে কোনো ইনকাম হয় না, মানে তার থেকে আর কোনো ইনকাম হয় না। 6 মাস যা ইনকাম করার হয়ে যায়, তারপরে বাকি 6 মাস থেকে বসে বসে খাওয়াতে হয়। সেই গরুটা যখন 3-4 বছরে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, একটা হিন্দু পরিবার যে 40-50টা গরু আগের থেকে কিনে রেখেছিল যে এবারের ঈদে আমি বিক্রি করব, তার উপর একটা নোটিফিকেশান জারি করে দেওয়া হলো 14 বছরের নিচে গরু বিক্রি করা যাবে না। তাহলে ওই হিন্দু পরিবারটা, এবং এই ব্যবসাটা সবচেয়ে বেশি হিন্দু পরিবার করতো, কোনো মুসলিম পরিবার করে না পশ্চিমবঙ্গে অন্তত। তারা আজকে 3 বছর ধরো 3-4 বছরের গরু আরও 10 বছর তাকে পুষে রাখতে হবে ঘরে। একটা গরুকে পোষা মানে হাতি পোষার মতো। 42-43টা গরু কারোর এভারেজে বলছে একজনের। তারা কেউ গয়না বেচে, কেউ মানে বাড়ির সম্পত্তি বেচে ইত্যাদি করে তারা এই ব্যবসাটা নামিয়েছিল। তারা 10 বছর 15 বছর আরও সেই গরুগুলোকে, মানে 10-11 বছর ওই গরুগুলোকে ঘরে শুধু ফেলে রাখতে হবে, খাইয়ে যেতে হবে, পরিয়ে যেতে হবে, তারপরে ডাক্তারের খরচা ইত্যাদি অসুখ বিসুখ সব তো আছে। এই সরকার এই হিন্দুদের উপর কোপটা মেরেছে। আজকে যাও না, আজকে গরু কাটতে দিচ্ছে না, তাহলে মুসলিমরা কী বলছে, ঠিক আছে তোমরা গরু কাটতে দিচ্ছ না, ঠিক আছে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো আছে ছাগল আছে, ছাগল খেতে পারি, ভেড়া খেতে পারি। যাও আজকে ছাগলের দামটা বাজারে যাও, আজকে যে ছাগলের দাম ছিল কাল অবধি আমাদের এখানে আশেপাশে ছিল 850-860, আজকে সেটা 1030, 1090, কোথাও আমি দেখেছি 1200-1300 অবধি পৌঁছে গেছে। আমি হিন্দু, আমি তো ছাগল খাই রোজ, ধরো রবিবার দুপুরটা পাঁঠার মাংস, বাঙালিরা তাই তো খায়। যাও আজকে আমরা 800 টাকার মাংসটা আমাকে 1000 টাকা দিয়ে খেতে হচ্ছে। হিন্দুরা এগুলো বুঝবে না? নিশ্চয়ই বুঝছেও। 1 মাস হয়েছে বুঝছে, বোঝা শুরু করেছে। এবং গত 34 বছর যখন বামেরা রাজত্ব করেছে বা শাসনকালে, কোনো দিন কোনো এমন দেখেছো কোনো হিন্দুরা তাদের ধর্ম আচার আচরণ তারা করতে পারেনি, কোনো মুসলিমকে করতে বাধা দেওয়া হয়েছে? কোনো দিনই এটা ছিল না। হঠাৎ করে এই বিজেপি নামক আর এই টিএমসি নামক দুটি রাজনৈতিক দল যখন পশ্চিমবঙ্গে ঢুকে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রথম শুরু করলো। আমি বলছি এটা বিজেপিও শুরু করেনি, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ক্ষমতায় এসে যে কাজটা করলো না, ইমামদের ভাতা দিতে হবে। তাহলে বিজেপি বলা শুরু করলো, তাহলে ইমাম যদি ভাতা পায় কেন পুরোহিত ভাতা পাবে না? এই পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলিমের রাজনীতি সেদিন থেকে শুরু হলো, আজ অবধি সেটাকে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। মানুষ বুঝবে একদিন, যদি সিপিএম ক্ষমতায় আসে কোনো দিন, তাহলে বিশ্বাস করব এই রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা যে কাজগুলো, মানুষের জন্য যে কাজগুলো, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, খাদ্য, বাসস্থান, মানুষের যে বেসিক নেসেসিটিগুলো, সেগুলোর দিকে মানুষ নজর দিবে এবং সেই কাজগুলো নিয়ে সিপিএম এগিয়ে যাবে। এখনও তাই করা উচিত। এই যে এত যে বিজেপি প্রত্যেক জিনিসটাকে না হিন্দু মুসলিম করে দেখাতে চাইবে, কিন্তু আসলে বুঝবে বিষয়টা হচ্ছে গরিব আর বড় লোকদের। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, কিন্তু তুমি যদি গরিব হও তোমাকে রাস্তায় বসতে হবে। আর তুমি যদি বড় লোক হও, তাহলে তুমি যত বড়ই হিন্দু হও, যত বড় মুসলিম হও, তো ফিরহাদ হাকিমের মতো নেতারা গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করবে, আর এখানে গরিব মুসলিমরা তারা মার খাবে। বিষয়টা হিন্দু মুসলিম নয়, বিষয়টা গরিব বড় লোকদের। তৃণমূল তো হেরে গেল, তৃণমূল এখন ক্ষমতায় নেই।
প্রতিকুর রহমান ঠিক তৃণমূলের ঠিক হারার আগেই তিনি দলে ঢুকেছিলেন, এখন কি তাকে বার্তা দেবে? খুব খারাপ সময়, খুব খারাপ সময় দলটাকে বেছে নিয়েছিলেন, যে হয়তো কিছু পাওয়ার আশায় যে দলটা করবেন গেছিলেন, সেই পাওয়ার সময়টুকু উনি পেলেন না। খারাপ লাগছে ওনার জন্য। তবে উনি সবচেয়ে বড় কথা, উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলে উনি ঋতব্রতর হাত ধরে তৃণমূলে জয়েন করেছিলেন। হ্যাঁ, আজকে সেই ঋতব্রত সবার আগে ছুরি মেরে উনি বিজেপিতে চলে গেলেন, মানে বিজেপির আশেপাশে ঘেঁষাঘেঁষি করছেন। এখন দেখার প্রতিকুর রহমান বিজেপির সাথে থেকে বিজেপিতে লড়াই করে, নাকি উনি রাজনীতি থেকে বসে যান, বা যে চাওয়া পাওয়াগুলো তৃণমূলে ঢুকে তার ইচ্ছা ছিল এগুলো পাবো, সেগুলো অলরেডি পেয়ে গেছেন কি না, নাকি খালি হাতে রাস্তায় বসতে হচ্ছে, সে দিনগুলো আমাদেরকে দেখতে হবে। কয়েকদিন আগে আমি একটা ওনার অডিও আমি আমার চ্যানেলে ছাড়লাম, যেখানে বলছেন আমি তো ব্যক্তিগত কারণে তৃণমূলকে বেছে নিয়েছি। সেই ব্যক্তিগত কারণটা ওনার ফুলফিল হয়েছে কি না সেটাও আমি জানতে চাই। যদি কখনও দেখা হয় আমি নিশ্চয়ই জানতে চাইবো ওনাকে, কোন কোন ব্যক্তিগত ইচ্ছায় আপনি তৃণমূল জয়েন করেছিলেন, আর সেই ব্যক্তিগত ইচ্ছাগুলো আপনার ফুলফিল হয়েছে কিনা। আর যার হাতে ফুলফিল করানোর কথাটা ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে রাস্তায় গিয়ে ডিমের আঘাতে উনি ঘায়েল হয়ে যাচ্ছেন, হসপিটালে ভর্তি হতে হচ্ছে। আজকে প্রতিকুর রহমানরা রাস্তায় বেরোতে পারছেন কিনা সেটাও একটা প্রশ্ন থাকলো।